পরন্তু নীলমণির বাবু নিজেকে আবিষ্কার করলেন এক অন্তহীন নীল শূন্যতায়। কিন্তু তিনি নিচে পড়ছেন না, বরং বাতাসের স্তরে স্তরে ধাক্কা খেয়ে তিনি পিছিয়ে যাচ্ছেন অতীতে। তার চারপাশ দিয়ে দ্রুতবেগে বয়ে যাচ্ছে দিন, মাস আর বছরের স্রোত। সময়ের উল্টো নদী। ভাগ 11। নীলমণির বাবু দেখলেন, তার চোখের সামনে দিয়ে তার বার্ধক্য ধুয়ে মুছে যাচ্ছে। তার কুঁচকে যাওয়া চামড়া মসৃণ হচ্ছে, চুলগুলো আবার কালো হয়ে উঠছে। তিনি বুঝতে পারলেন, তিনি আসলে তার শৈশবের দিকে ফিরে যাচ্ছেন। এই বাতাসের স্রোতে সাঁতার কাটা খুব কঠিন, কারণ প্রতিটি সেকেন্ড এখানে এক একটা ঢেউয়ের মতো তাকে ধাক্কা দিচ্ছে। হঠাৎ তিনি দেখলেন, সেই সময়ের নদীর মাঝখানে একটা বিশাল বড় ঘড়ি ভাসছে। ঘড়িটার কোনো কাঁটা নেই, বদলে আছে দুটো সরু হাত। হাত দুটো যেন কাউকে ধরার জন্য ব্যাকুল হয়ে আছে। নীলমণির বাবু যেই না ঘড়িটার কাছে পৌঁছালেন, ঘড়ির হাত দুটো তাকে ঝাপটে ধরল। পরমুহূর্তেই চারপাশের দৃশ্য বদলে গেল। তিনি নিজেকে আবিষ্কার করলেন তার সেই পুরনো ছোটবেলার পড়ার ঘরে। সেখানে মোমবাতির আলোয় একজন মানুষ নিচু হয়ে কিছু একটা লিখছেন। ভালো করে তাকাতেই নীলমণির বাবুর বুকটা ধক করে উঠল। সেটি তার বাবা, যিনি বহু বছর আগে তাকে ছেড়ে চলে গেছেন। তার বাবা তখন একটা ডায়েরিতে নীল কালিতে লিখছিলেন, নীলমণির জন্য রইল শেষ উপহার। নীলমণির বাবু ধীর পায়ে তার বাবার চেয়ারের পেছনে গিয়ে দাঁড়ালেন। তার বাবা তখনও লিখে চলেছেন, কলমের নিব থেকে টপটপ করে নীল কালি পড়ছে। নীলমণির বাবু দেখলেন, সেই ডায়েরির পাতায় কোনো সাধারণ লেখা নয়, বরং আঁকা হচ্ছে একটা মানচিত্র, যেটা অনেকটা তার নিজের হাতের রেখার মতো দেখতে। বাবার উপহার ও শেষ ইচ্ছা। ভাগ 12। বাবা হঠাৎ লেখা থামিয়ে ডায়েরিটা বন্ধ করলেন এবং পেছনে না তাকিয়েই বললেন, এসেছ নীলমণি? আমি জানতাম তুমি ঠিক পথ খুঁজে পাবে। নীলমণির বাবু কথা বলতে চাইলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। বাবা চেয়ার ঘুরিয়ে নীলমণির বাবুর দিকে তাকালেন। তার চোখে কোনো বার্ধক্য নেই, বরং এক অদ্ভুত প্রশান্তি। বাবা ডায়েরিটা নীলমণির বাবুর হাতে দিয়ে বললেন, এই ডায়েরির শেষ পাতাটা এখনো সাদা। সেখানে তোমাকে তোমার জীবনের সেই গল্পটা লিখতে হবে, যা এখনো ঘটেনি। মনে রেখো নীলমণি, মানুষ যা লেখে, সেটারই সে মালিক হয়। কিন্তু যা সে বলতে পারে না, সেটা তার মালিক হয়ে বসে। কথাটা শেষ হতেই বাবার শরীরটা ধোয়ার মতো মিলিয়ে গেল এবং পুরো পড়ার ঘরটা তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করল। নীলমণির বাবু দেখলেন তিনি আবার সেই শূন্যতায় ভাসছেন, আর তার হাতে সেই ডায়েরিটা জ্বলজ্বল করছে। হঠাৎ ডায়েরি থেকে একটা তীব্র টান অনুভব করলেন তিনি। মনে হলো ডায়েরিটা তাকে শুষে নিতে চাইছে। নীলমণির বাবু যখন ডায়েরিটা শক্ত করে ধরলেন, তখন অনুভব করলেন তার হাতের কলমের নিবটা আসলে একটা জীবন্ত শিক্ষক। কলমটি তার হাতে ধরা থাকলেও, সেটি যেন নিজের ইচ্ছায় নীলমণির বাবুর আঙুলগুলো পরিচালনা করতে শুরু করল। অক্ষর গুরুর পাঠশালা। ভাগ 13। সেই নিবটি কেবল কালি দিচ্ছিল না, বরং প্রতিটি টানে নীলমণির বাবুকে জীবনের এক একটি নিগুড় সত্য শেখাচ্ছিল। নিবটি কাগজের ওপর ঘষতে ঘষতে গম্ভীর গলায় বলতে শুরু করল, শোন নীলমণি, লেখা মানে কেবল শব্দ বসানো নয়, লেখা মানে নিজের আত্মাকে কাগজের ওপর ছড়িয়ে দেওয়া। তুমি এতকাল অন্যের শেখানো বলিতে কথা বলেছ, এবার নিজের ভাষা তৈরি করো। নীলমণির বাবু দেখলেন, নিবটি যখনই কাগজের ওপর দিয়ে যাচ্ছে, সেখান থেকে কোনো কালো বা নীল কালি বেরোচ্ছে না, বরং তরল আলো বেরোচ্ছে। সেই আলো দিয়ে ডায়েরির সাদা পাতায় তৈরি হচ্ছে জীবন্ত সব দৃশ্য। শিক্ষক নিবটি তাকে নির্দেশ দিল, এবার তোমার জীবনের সেই মুহূর্তটি আঁকো, যখন তুমি প্রথম বুঝেছিলে যে তুমি একা নও, এই পুরো ব্রহ্মাণ্ড তোমার বন্ধু। নীলমণির বাবু চোখ বন্ধ করলেন। তিনি ভাবতে চাইলেন সেই মুহূর্তের কথা, কিন্তু হঠাৎ দেখলেন ডায়েরির পাতা থেকে একটি ছোট হাত বেরিয়ে এসে তার কলার চেপে ধরল। সেটি ছিল এক অবাধ্য অক্ষরের হাত। নীলমণির বাবু অবাক হয়ে দেখলেন, সেই অবাধ্য অক্ষরটির হাত আসলে তাকে আক্রমণ করছে না, বরং তাকে টেনে ধরছে এক গভীর উপলব্ধির দিকে। যখনই তিনি সেই হাতের স্পর্শ পেলেন, নীলমণির বাবুর ভেতরের সমস্ত জোরতা কেটে গেল। তিনি বুঝতে পারলেন, এই জগৎটা আসলে তারই তৈরি এক বিশাল ক্লাসরুম। শিক্ষক নীলমণির বাবু ও ব্রহ্মাণ্ডের পাঠশালা। ভাগ 14। হঠাৎ নীলমণির বাবুর পরনের সাধারণ পোশাক বদলে গিয়ে এক ধবধবে সাদা ধুতি আর পাঞ্জাবিতে পরিণত হল। তার হাতে সেই নিবওয়ালা কলমটি এবার একটি দীর্ঘ বেতের লাঠির মতো রূপ নিল, যা দিয়ে তিনি আকাশের গায়ে অদৃশ্য সব সমীকরণ লিখতে পারেন। তিনি বুঝতে পারলেন,
তিনি কোনো সাধারণ পথচারী নন, নীলমণির বাবু নিজেই একজন পরম শিক্ষক বা মাস্টারমশাই। তিনি শূন্যে ডায়েরিটা ভাসিয়ে দিলেন এবং গম্ভীর স্বরে বললেন, সবাই চুপ করো। এবার পাঠ শুরু হবে। আশ্চর্যের বিষয়, তার এই নির্দেশে বনের গাছ বইগুলো নড়াচড়া বন্ধ করল, মেঘের অট্টালিকাগুলো স্থির হল, এমনকি সময়ের সেই নদীটাও থমকে দাঁড়াল। নীলমণির বাবু এবার ডায়েরির সেই সাদা পাতায় নিজের জীবনের পাঠ দিতে শুরু করলেন। তিনি শেখাতে লাগলেন কিভাবে একাকিত্বকে সাহসে রূপান্তর করতে হয়, কিভাবে হারানো সুরকে নিজের নিঃশ্বাসে ফিরিয়ে আনতে হয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে ক্লাসরুমের একদম শেষ বেঞ্চে বসে থাকা একটা ছায়া হাত তুলল। সেই ছায়াটি আর কেউ নয়, নীলমণির বাবুর সেই প্রতিবিম্ব। সে জিজ্ঞেস করল, মাস্টার মশাই, আপনি তো সবাইকে জীবনের পাঠ দিচ্ছেন, কিন্তু আপনি কি জানেন আপনার নিজের জীবনের সিলেবাসে একটা বড় ভুল রয়ে গেছে? নীলমণির বাবু অর্থাৎ আমাদের নতুন মাস্টারমশাই চশমাটা নাকের ডগায় নামিয়ে আনলেন। প্রতিবিম্বের এই প্রশ্নে পুরো ক্লাসরুম অর্থাৎ সেই মহাজাগতিক পাঠশালা একদম নিস্তব্ধ হয়ে গেল। ভুলের সংশোধন ও নীল কালির কান্না, ভাগ 15। মাস্টারমশাই নীলমণির বাবু গম্ভীর গলায় বললেন, ভুল? আমার সিলেবাসে কোনো ভুল নেই। আমি যা লিখেছি তা নিজের রক্ত আর অভিজ্ঞতা দিয়ে লিখেছি। কিন্তু সেই প্রতিবিম্ব ছাত্রটি মুচকি হেসে বলল, মাস্টারমশাই, আপনি তো কেবল আপনার সাফল্যের আর দুঃখের অধ্যায়গুলো পড়াচ্ছেন। কিন্তু সেই অধ্যায়টা কোথায়, যেটা আপনি ভয় পেয়ে মাঝপথেই ছিঁড়ে ফেলেছিলেন? সেই সাদা পাতাটা তো আপনার ডায়েরি থেকে গায়েব। কথাটা শুনেই নীলমণির বাবুর হাত থেকে বেতের লাঠিটা খসে পড়ল। তিনি মনে করার চেষ্টা করলেন, হ্যাঁ, বহু বছর আগে একটা রাতে তিনি এমন কিছু একটা অনুভব করেছিলেন যা বুঝতে না পেরে ভয়ে ডায়েরির পাতাটা ছিঁড়ে কুটি কুটি করে বাতাসে উড়িয়ে দিয়েছিলেন। যেমনই এই কথা মনে পড়া, অমনি ক্লাসরুমের চারদিকের দেওয়ালগুলো কালো হয়ে গেল। সেই ছিঁড়ে ফেলা কাগজের টুকরোগুলো কালপুরুষের নক্ষত্রের মতো আকাশ থেকে ঝরে পড়তে লাগল। প্রতিবিম্বটি বলল, মাস্টার মশাই, আপনি যদি সেই ছেঁড়া পাতার রহস্য সমাধান না করেন, তবে আপনার এই শিক্ষকতা অপূর্ণ থেকে যাবে। আর সেই পাতাটি এখন রয়েছে স্মৃতির কবরখানায়। নীলমণির বাবু বা আমাদের মাস্টারমশাই বুঝতে পারলেন, একজন সত্যিকারের শিক্ষক তিনিই যিনি নিজের ভুল স্বীকার করতে ভয় পান না। তিনি তার বেতের লাঠিটা এবার একটা টর্চের মতো উঁচিয়ে ধরলেন। সেই লাঠির অগ্রভাগ থেকে বের হতে লাগল এক তীব্র নীলজ্যোতি। স্মৃতির কবরখানা ও জীবন্ত অক্ষর ভাগ 16। তিনি যখন সেই স্মৃতির কবরখানায় এসে পৌঁছালেন, দেখলেন সেখানে কোনো পাথর বা মাটি নেই। চারদিকে শুধু স্তূপাকার হয়ে পড়ে আছে পুরনো খবরের কাগজ, ছেঁড়া চিঠি আর ধুলোমাখা খাতা। নীলমণির বাবু তার লাঠি দিয়ে সেই স্তূপ সরাতেই দেখলেন, সেই ছিঁড়ে ফেলা কাগজের টুকরোগুলো মাটির নিচে শিকড় গজিয়ে এক একটা আগাছার মতো বেড়ে উঠেছে। মাস্টারমশাই হাঁটু গেড়ে বসলেন। তিনি দেখলেন, একটি কাগজের টুকরোয় শুধু লেখা আছে, আমি কি পারব? এটিই ছিল তার জীবনের সেই আদি ভয়। তিনি যখনই সেই টুকরোটি স্পর্শ করলেন, চারপাশের ধুলোবালি এক বিশাল ঘূর্ণিঝড়ের আকার নিল। সেই ঘূর্ণিঝড়ের মাঝখান থেকে বেরিয়ে এল এক প্রকাণ্ড দানব, যার শরীরটা তৈরি হয়েছে হাজার হাজার কাটাকুটি করা ভুল শব্দ দিয়ে। দানবটি গর্জন করে বলল, নীলমণি, তুমি শিক্ষক হয়েছ ভালো কথা, কিন্তু এই ভয়ের ছাত্রটিকে তুমি আজও পাশ করাতে পারোনি। নীলমণির বাবু ভয় পেলেন না। তিনি মুচকি হেসে তার পকেট থেকে সেই শিক্ষক নিব কলমটি বের করলেন। তিনি বললেন, ভুলকে মুছে ফেলা যায় না, কিন্তু তাকে সংশোধন করে নতুন মানে দেওয়া যায়। এই বলে তিনি শূন্যে একটা প্রকাণ্ড টিক চিহ্ন আঁকলেন। যেমনই নীলমণির বাবু বাতাসের বুকে ওই বিশালাকার টিক চিহ্নটা আঁকলেন, অমনি এক অলৌকিক কাণ্ড ঘটল। সেই কাটাকুটি করা শব্দের দানবটি যন্ত্রণায় চিৎকার না করে বরং এক গভীর তৃপ্তির নিঃশ্বাস ফেলল। তার শরীর থেকে খসে পড়তে লাগল কালো অক্ষরগুলো, আর সেগুলো মাটিতে পড়ে ফুটে উঠতে লাগল সুন্দর সব নীল রঙের অপরাজিতা ফুল হিসেবে। ভুলের বাগান ও নতুন পাঠ্যবই ভাগ 17। মাস্টারমশাই নীলমণির বাবু দেখলেন, যে জায়গাটা একটু আগে স্মৃতির কবরখানা মনে হচ্ছিল, সেটা এখন এক অপূর্ব বাগানে পরিণত হয়েছে। সেই দানবটি ছোট হতে হতে একটা ছোট্ট শিশুর রূপ নিল। শিশুটি নীলমণির বাবুর কাছে এসে তার ছেঁড়া ডায়েরির পাতাটি ফিরিয়ে দিয়ে বলল, মাস্টার মশাই, আপনি যখনই আপনার ভয়কে স্বীকার করে তাকে সঠিক বলে মেনে নিলেন, তখনই আমি মুক্তি পেলাম। নীলমণির বাবু সেই পাতাটি নিয়ে দেখলেন, সেখানে আর আমি কি পারব লেখা নেই।
তার বদলে সেখানে রূপালী অক্ষরে লেখা ফুটে উঠেছে, আমি এই পথ। তিনি বুঝতে পারলেন, একজন শিক্ষকের বড় পরীক্ষা বই পড়ানো নয়, বরং নিজের ভেতরের অন্ধকারকে চেনা। তিনি যখনই সেই পাতাটি আবার ডায়েরিতে জোড়া লাগালেন, পুরো বাগানটা কাঁপতে শুরু করল। আকাশের বুক চিরে নেমে এল এক সোনার ঘণ্টা। নীলমণির বাবু বুঝলেন, এই পাঠশালার ছুটির ঘণ্টা বাজছে। কিন্তু এই ছুটি বাড়ি যাওয়ার জন্য নয়, বরং এক নতুন জগতের পরীক্ষায় বসার জন্য। ঘণ্টার শব্দে আকাশটা ফাটতে শুরু করল আর সেখান থেকে বের হয়ে এল এক বিশাল পালকি। পালকিটা সাধারণ কোনো পালকি ছিল না, ওটা ছিল মেঘ আর রোদের সুতো দিয়ে বোনা এক মায়াবী যান। পালকির চারকোণে চারটে ডানাওয়ালা প্যাঁচা বাহক হিসেবে দাঁড়িয়েছিল। নীলমণির বাবু অর্থাৎ আমাদের মাস্টারমশাই যখন ধীর পায়ে পালকিতে গিয়ে বসলেন, চারপাশ থেকে হাজার হাজার বইয়ের পাতা হাততালির মতো শব্দ করে উঠতে শুরু করল। মহাকাশের ক্লাসরুম ও নতুন ছাত্র ভাগ 18। পালকিটা মাটি ছেড়ে আকাশে ভাসতেই নীলমণির বাবু দেখলেন, তিনি আর পৃথিবীর কোনো সীমানায় নেই। নক্ষত্রগুলো তার চারপাশে জোনাকির মতো ঘুরছে। পালকিটা গিয়ে থামল এক বিশাল নক্ষত্রপুঞ্জের দরজায়, যার ওপরে লেখা আছে, অজানার মহাবিদ্যালয়। পালকি থেকে নামতেই নীলমণির বাবু দেখলেন, সেখানে শারীরিকভাবে বসে আছে এক একটা গ্রহ। হ্যাঁ, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, সবাই ছোট ছোট ছাত্রের মতো বসে আছে। সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি গম্ভীর গলায় বলল, মাস্টার মশাই, আমরা কোটি কোটি বছর ধরে এই মহাবিশ্বে ঘুরছি, কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য কি, তা কেউ শেখাতে পারেনি। আপনি কি আমাদের একটা শেষ পাঠ দেবেন? মাস্টারমশাই নীলমণির বাবু তার পকেট থেকে সেই নীল কলমটি বের করলেন। তিনি দেখলেন, এই গ্রহদের শেখাতে হলে কোনো কালো বোর্ড লাগবে না, পুরো মহাকাশটাই তার ব্ল্যাকবোর্ড। তিনি শূন্যে তার কলমটা ঘোরাতেই নক্ষত্ররা মিলেমিশে এক একটা বাক্যের আকার নিতে শুরু করল। কিন্তু ঠিক সেই সময় সূর্যদেব গর্জন করে উঠলেন, নীলমণি, যদি তোমার পাঠ ভুল হয়, তবে কিন্তু আমি এই মহাবিশ্বকে পুড়িয়ে ছাই করে দেব। সূর্যদেবের অগ্নিগর্ভ গর্জনে মহাকাশের তাপমাত্রা বাড়তে শুরু করল। গ্রহ ছাত্ররা ভয় কাঁপতে লাগল, যেন কোনো বড় বিপদের পূর্বাভাস। কিন্তু মাস্টারমশাই নীলমণির বাবু শান্ত রইলেন। তিনি জানতেন, সূর্যের এই তেজ আসলে ক্রোধ নয়, বরং এক আদিম অতৃপ্তি। মহাকাশ বোর্ডে ধূলিকণার পাঠ ভাগ 19। নীলমণির বাবু সূর্যের দিকে ফিরে তাকালেন এবং শান্ত গলায় বললেন, সূর্যদেব, আপনি তো কেবল পোড়াতে জানেন, কিন্তু নিজেকে জ্বালিয়ে যে অন্যকে জীবন দেওয়া যায়, সেই ত্যাগের মহিমা কি আপনি অনুভব করেছেন? এই বলে নীলমণির বাবু তার কলম দিয়ে মহাকাশের অন্ধকার ক্যানভাসে একটা ছোট্ট ফুটকি আঁকলেন। তিনি গ্রহদের বললেন, দেখো, তোমরা মনে করো তোমরা অনেক বিশাল। কিন্তু আসলে এই ছোট্ট ধূলিকণাটির মতোই তোমরাও মহাবিশ্বের এক একটি অংশ। তোমাদের ঘূর্ণন আসলে কোনো উদ্দেশ্যহীন ঘোরা নয়, এটা হলো এক অনন্ত নাচ। আর এই নাচের তাল ঠিক রাখে ভালোবাসা। যেমনই তিনি ভালোবাসা শব্দটি নক্ষত্র দিয়ে মহাকাশে লিখলেন, সূর্যের তপ্ত লাল আভা বদলে গিয়ে স্নিগ্ধ সোনালি হয়ে গেল। সূর্যদেব শান্ত হলেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে মহাকাশের অন্ধকার থেকে এক বিশাল ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বর মুখ বাড়াল। সে হা করে গিলতে শুরু করল নীলমণির বাবুর লেখা সেই নক্ষত্র অক্ষরগুলোকে। ব্ল্যাকহোলটি কর্কশ গলায় বলল, জ্ঞানের আলো দিয়ে আমাকে ভোলাতে পারবে না নীলমণি। আমি সব শূন্য করে দেব। নীলমণির বাবু দেখলেন ব্ল্যাকহোলটি আসলে এক বিশাল ক্ষুধার্ত মুখ, যা সমস্ত সৃষ্টিকে গ্রাস করতে চাইছে। গ্রহরা আতঙ্কে একে অপরকে জড়িয়ে ধরল। কিন্তু মাস্টারমশাই নীলমণির বাবু পিছু হটলেন না। তিনি বুঝলেন, এই শূন্যতাকে ভয় পেলে চলবে না, একে পূর্ণ করতে হবে। শূন্যের গান ও পরম পূর্ণতা ভাগ 20। মাস্টারমশাই তার পকেট থেকে সেই পুরনো দিনের কাঠের ঘোড়াটি বের করলেন, যেটি তিনি শুরুর দিকে খুঁজে পেয়েছিলেন। তিনি জানতেন, এই ঘোড়াটির ভেতরেই তার কণ্ঠস্বর আর জীবনের সমস্ত গান লুকিয়ে আছে। তিনি ঘোড়াটির কানের কাছে গিয়ে ফিসফিস করে বললেন, এবার তোমার কাজ শুরু করো বন্ধু। যেমনই বলা, অমনি ঘোড়াটি সেই বিশাল ব্ল্যাকহোলের ভেতর লাফিয়ে পড়ল। কিন্তু সে ডুবে গেল না, বরং ব্ল্যাকহোলের সেই নিরেট অন্ধকারের ভেতরে সে সুরের কম্পন তৈরি করতে শুরু করল। নীলমণির বাবু লক্ষ্য করলেন, অন্ধকারের ওপাশ থেকে এক অদ্ভুত প্রতিধ্বনি ভেসে আসছে। সেই প্রতিধ্বনিটি আসলে নীলমণির বাবুর নিজেরই গলার স্বর, যা তিনি শব্দের খনিতে হারিয়ে ফেলেছিলেন। ব্ল্যাকহোলটি যখন সেই সুর আর কণ্ঠস্বর গিলতে শুরু করল, তখন তার ভেতরে এক বিশাল বিস্ফোরণ ঘটল।
তবে সেই বিস্ফোরণ ধ্বংসের নয়, সৃষ্টির। অন্ধকার চিরে বেরিয়ে এল হাজার হাজার নতুন নক্ষত্র, আর ব্ল্যাকহোলটি নিজেই একটা বিশাল রঙিন ছায়াপথে পরিণত হল। আকাশের সেই নতুন মানচিত্রে একটি বাক্য ফুটে উঠল, শূন্যই হল সব শুরুর শেষ, আর সব শেষের শুরু। নীলমণির বাবু যখন তৃপ্তির হাসি হাসছেন, তখন হঠাৎ দেখলেন তার চারপাশের মহাকাশ ঝাপসা হয়ে আসছে। তিনি অনুভব করলেন, তার শিক্ষকতার এই পর্বটি শেষ হয়েছে, কিন্তু তার সামনে দাঁড়িয়ে আছে এক নতুন রহস্যময় দরজা।